নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনায় তোমাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, জীবনে যদি ভালো থাকতে চাও তার একটাই উপায়, মানিয়ে নেওয়া। অনেক সময় জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে যেগুলি তোমার সহ্য হবে না। যদি বলতে যাও, প্রতিবাদ করতে যাও, তাহলেই বিপদ। যদি মানিয়ে নাও, সেও শান্তি, তুমিও শান্তি। কিন্তু তাই বলে প্রতিবাদ করবে না? অবশ্যই করবে, কিন্তু বিবেক যেখানে বলছে যে ভুলটা তোমারই, সেখানে নয়। এখন হয়তো তোমরা ভাবছো যে আজ হঠাৎ অমিত এরকম জ্ঞান দিচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? না না, কিছুই হয়নি। কথাগুলি ঘটনা প্রসঙ্গে বললাম। সাদাসিধে একজন ভদ্রলোক, হঠাৎই তার জীবনে একটা সমস্যা উপস্থিত। যদি মোকাবিলা করার চেষ্টা করেন, ঘোর বিপদ। আবার যদি সমঝোতা করেন বা মানিয়ে নেন, তাহলে বিশাল একটা ক্ষতি। কারণ প্রতিপক্ষ মানুষ নয়। এমন অবস্থায় দাঁড়িয়ে কি করলেন লোকটা? শেষ অবধি কি হলো তার? জানতে হলে শুনতে হবে আজকের এই ঘটনাটি, যেটা শেয়ার করেছে সানিয়াদি। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। পাশাপাশি বন্ধুরা, তোমাদের বলি, নিত্য নতুন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে ভাই অমিত, আমি কসবা থেকে সানিয়া। আজ তোমাকে আবার একটা ঘটনা বলছি। আসলে সেদিন যে তোমাকে জিনের ঘটনাটা বলেছিলাম, অর্থাৎ আমার মামিমার ঘটনাটা, এটা ওই সময় শুনেছি। গ্রামগঞ্জের দিকে একটা জিনিস খুব ভালো, জানো তো। ওখানে কারোর বাড়ি কোনো আত্মীয় এলে পাড়া প্রতিবেশীরাও এমন ব্যবহার করে যেন তাদেরই আত্মীয়। তো আমি ওখানে ঘুরতে গিয়ে আশেপাশের অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল। তারা নিজেরাই এসেছিলেন গল্প করতে। সেই সময় একজন বয়স্ক দাদু এসেছিলেন, আমাকে নাতনি নাতনি বলছিলেন। বললেন, কিসের এত গল্প হচ্ছে হে? আমি বললাম, এই জিনের কথা হচ্ছে। ছোট মামির সঙ্গে নাকি একজন জিন থাকে, সেই কথাই হচ্ছে। খুব অবিশ্বাস্য ব্যাপার, তাই না? আজকালকার দুনিয়ায় যে এসব হয়, কজন বিশ্বাস করে বলুন তো? উনি বললেন, না, বিশ্বাস করার কিছুই নেই নাতনি, এসব সত্যি আছে। আমি নিজের চোখেই একটা ঘটনা এমন দেখেছি, কি বলবে তাহলে সেটাকে? আমি বললাম, কি ঘটনা, কি দেখেছেন আপনি? উনি তখন বলতে শুরু করলেন, আজ থেকে ধরো তাও প্রায় 30-32 বছর আগের কথা। আমি তখন কর্মসূত্রে সৌদিতে থাকতাম। কারণ জানোই এখানকার কাজের অবস্থা, কাজকর্ম কিছুই নেই। তবে সৌদিও তখন খুব একটা উন্নত ছিল না। তো আমি যেখানে কাজ করতাম সেটা ছিল একজনের বাড়ি। বাড়ির কাজকর্ম দেখাশোনা করতাম। পাশাপাশি আবার ওনাদের খেজুর গাছের একটা বিশাল বাগান ছিল। বিঘের পর বিঘে নিয়ে বাগানটা, কয়েকশো খেজুর গাছ। সেসবও আমিই দেখাশোনা করতাম। অনেক বছর ধরে ছিলাম সেখানে। তো একবার মালিকের ইচ্ছে হয়েছিল বাড়ি জমি বাদেও যে ফাঁকা জায়গাটা পড়ে আছে সেখানে একটা ফিলা বানাবেন। ফিলা মানে বাড়ি, সৌদির ভাষা। তো অনেকদিন ধরেই প্ল্যান প্রোগ্রাম চলছিল, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। কখনো এই সমস্যা, কখনো ওই সমস্যা লেগেই ছিল। তো অবশেষে এক সময় উনি কাজে হাত দিলেন, মিস্ত্রি লাগানো হলো। কিন্তু বললে বিশ্বাস করবে না, যেদিন থেকে কাজ শুরু হলো হাজার একটা বিপত্তি। কখনো প্রাকৃতিক দুর্যোগ, তো কখনো কারো শরীর খারাপ হয়ে পড়ে, কখনো কোনো দুর্ঘটনা ঘটে যায়।
একের পর এক। যে কাজটা 10 দিনে হওয়ার কথা মাস পেরিয়ে যায়, তবুও কাজটা হয় না। এসব দেখে বাড়ির লোকেরা বলা বলি করত। যবে থেকে এখানে কাজে হাত দেওয়া হয়েছে, একের পর এক সমস্যা লেগেই আছে। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। তো এমন করতে করতে আরো কিছুদিন গেল। ততদিনে বাড়ির দেয়াল উঠে যাওয়ার কথা। সেখানে সবাই ভিতের জন্য গর্ত করা হয়েছে। তো যেদিন ভিত হওয়ার কথা তার আগের দিন একটা ঘটনা ঘটে। আমি যেখানে থাকতাম তার পাশেই ছিল সেই জমিটা। হঠাৎই সেদিন রাতে জলের ছলাৎ ছলাৎ শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল যেন পুকুরে কেউ সাঁতার কাটছে, কিন্তু ওখানে পুকুর আসবে কোত্থেকে? এইসব যখন ভাবছি, দেখি বাড়িরও সবাই উঠে পড়েছে ওই শব্দে। মালিক, মালকিন, ওনার বয়স্ক বাবা মা সবাই আমাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার গো, এত রাতে জলের শব্দ আসছে কোত্থেকে? আমি তো নিজেই অবাক, ওনাদের আর কি উত্তর দেব। তো এরপর আমরা সবাই মিলে গেলাম ওদিকে, যেখান থেকে শব্দটা আসছিল। তো জমির কাছাকাছি যেতেই আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। আমাদের এখানে তো মাটি, কিন্তু ওখানে সব বালি। ভিতের জন্য যে বালি কাটা হয়েছে, জায়গাটা পুরো জলে ভরে গেছে। আর অন্ধকারেও বোঝা যাচ্ছে যে কেউ যেন একজন সাঁতার কাটছে ওই জলে। ওই দেখে আমাদের মুখে তো কারো কোনো কথা নেই। সৌদির বুকে এরকম জল, এ তো অবিশ্বাস্য ব্যাপার। তার উপর আবার কে সাঁতার কাটবে ওখানে? কাউকে তো দেখা যাচ্ছে না। তো যাই হোক, ওই দিন রাতে আমরা আবার সবাই ফিরে এলাম। সকালে উঠে আবার যখন গেলাম, দেখি ঘোলা কালো একেবারে নোংরা জল। কোনো কাজ হবে না ওই জল দিয়ে। তো এরপরে তো কাজটা আবার বন্ধ হয়ে গেল, কারণ অত জলের মধ্যে ভিত গাঁথবে কি করে? জল কমার জন্য এরপর সবাই অপেক্ষা করতে লাগলো, কিন্তু জল কমা তো দূরের কথা, প্রতিদিনই জলের স্তর বাড়তে লাগলো। আর প্রতি রাতেই শোনা যেত কে যেন সাঁতার কাটছে ওই জলে। ছলাৎ ছলাৎ করে শব্দ হচ্ছে জলের। প্রথম প্রথম ওরা একটু খুশি হয়েছিলেন, ভেবেছিলেন যে এই কুদরতের করিশ্মা, না হলে এরকম হঠাৎ জলের সন্ধান আসবে কোত্থেকে। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলেন যে না, এই ভালো কিছু নয়, নিশ্চয়ই খারাপ কিছু। কারণ যদি প্রাকৃতিক কারণেই হতো, তাহলে এতদিনে আবার সব ঠিক হয়ে যেত। তাছাড়া দিনের বেলায় কিছু নেই, শুধু রাতের বেলায় শব্দ হয় কেন? শুধু রাতের বেলায় জল নড়ে কেন? তো এরপর ওনারা ওখানকার একজন নামকরা মৌলভী সাহেবের সঙ্গে দেখা করলেন। ব্যাপারটা নিয়ে ওনার সঙ্গে আলোচনা করলেন। তিনিও তো শুনে অবাক হয়ে গেলেন। বললেন, আচ্ছা, তাহলে আমি কাল একবার যাব তোমাদের বাড়িতে, দেখব যে ওখানে জল কোত্থেকে এলো, আর রাতে কেই বা সাঁতার কাটে ওই জলে। যাবো কাল একবার। তো পরদিন তিনি এলেন, জায়গাটা ভালো করে ঘুরে দেখলেন। এমনি সবই ঠিকঠাক, অস্বাভাবিক কিছুই নেই, কিন্তু তবুও যেন কিছু একটার আভাস পেলেন উনি। তো খাওয়া দাওয়া করে ওই দিন রাতে উনি বাড়িতেই থাকলেন। আমরা তো সবাই বসে বসে অপেক্ষা করছি কখন জলের শব্দটা আসবে। তো রাত যখন গভীর, চারদিক নিস্তব্ধ, তখন সত্যি সত্যি একটা জলের শব্দ শোনা গেল। একটা ছলাৎ ছলাৎ শব্দ। শব্দটা আসছে ওখান থেকেই। সত্যি সত্যি মনে হচ্ছে কেউ যেন সাঁতার কাটছে ওখানে। তখন তিনি ও বাড়ির লোকেরা সবাই বেরোলেন, আমিও গেলাম। দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল যে ওই জলে কেউ যেন সাঁতার কাটছে। কাউকে যে দেখা যাচ্ছে তা না, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে।
মৌলভী সাহেব তখন বললেন, এখানেই দাঁড়াও তোমরা, কেউ আর এগোবে না, আমি দেখছি। এই বলে উনি এগিয়ে গেলেন। তারপর ওই জমিটার কাছে গিয়ে দাঁড়ালেন। তখনও জলটা ওই রকমই নড়ছে। মৌলভী তখন ওখানে দাঁড়িয়েই সুরা বা কলমা কিছু একটা পড়লেন। তারপরেই দেখা গেল ওই জল থেকে বিশাল আকৃতির কিছু একটা উঠে এলো। আস্ত একটা মানুষের আকৃতি, কোনো ছায়া মূর্তি নয়। ওই দেখে আমরা তো সবাই ভয় পেয়ে গেছি। মানুষের মতো ঠিকই, কিন্তু মানুষ নয়। অত লম্বা চওড়া কোনো মানুষ হতে পারে না, যেন বজ্র দিয়ে তৈরি তার শরীরটা। মৌলভী সাহেব তাকে কি যেন বললেন। উত্তরে সেও তখন কিছু বলল। তারই মধ্যে মৌলভী সাহেব বারবার আমাদের হাত দিকে ইশারা করছিলেন যে কেউ এদিকে আসবে না, কেউ এগোবে না। তো এভাবে বেশ অনেকক্ষণ চলো ওনাদের কথোপকথন। চোখের সামনে আমরা দেখছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। তারপর এক সময় সেই অতিকায় নিশুতি অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। তারপর মৌলভী সাহেব এলেন আমাদের কাছে, আমাদেরকে ডেকে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। তারপর যা যা বললেন শুনে আমাদের মুখে তো আর কোনো কথা নেই। তিনি বললেন, তোমরা যাকে দেখলে এতক্ষণ, সে কে জানো? সে একটা জিন। ওখানে সে প্রায় ৯,০০০ বছর ধরে আছে। পুরো পরিবার নিয়ে থাকে সে ওখানে। তোমরা তো মোটে কয়েক বছর এখানে এসেছো, তার অনেক আগে থেকে ওরা থাকে এখানে। এটা ওদের জায়গা। তোমরা এদিকে থাকো তাই বুঝতে পারো না, বা বলা ভালো যে তারাই বুঝতে দেয় না। তারা নিজেদের মতো থাকে, কারো কোনো ক্ষতি করে না। কিন্তু যখন থেকে তোমরা এখানে কাজ শুরু করেছো, ওদের জায়গায় বাড়ি বানাচ্ছ, তখন থেকেই ওরা উত্তক্ত হয়ে উঠেছে। তোমাদের বিপদে ফেলছে, কাজে বাধা দিচ্ছে। মালিক বললেন, আমরা তো এসব কিছুই জানি না। আগে জানলে না হয় এখানে জমি নিতাম না। মৌলভী বললেন, এখন তো জানলে, এবার কি করবে? তবে একটা কথা জেনে রাখো, সে কিন্তু মারাত্মক শক্তিশালী এবং খুব রেগে আছে তোমাদের উপরে। কাজেই ওকে তাড়ানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হবে না, তাতে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। এইসব শুনে বাড়ির লোকেরা তো পড়লেন খুবই চিন্তায়। বলাবলি করতে লাগলেন যে ওকে যদি তাড়ানোর চেষ্টা করা হয়, যাবে কিনা তার ঠিক নেই, হতে পারে আমাদেরকেই শেষ করে ফেলবে। আবার যদি মেনে নিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়, তাতেও অনেক বড় ক্ষতি। অনেক জমি জায়গা সব হাতছাড়া হয়ে যাবে। আমরা অমুকের কাছে যাব, এই করব, সেই করব, এরকম নানান জনে নানান রকম কথা বলতে লাগলো। কিন্তু যিনি মালিক, তিনি এতটাই অমায়িক লোক, এতটাই ভালো মানুষ ছিলেন, উনি এসবের মধ্যে গেলেন না। বড় লোকের পাশাপাশি বড় মনের মানুষ হওয়ারও পরিচয় দিলেন। সঙ্গে সঙ্গে উনি একটা সিদ্ধান্ত নিলেন। প্রথমে দু একটা কথা বলে বাড়ির লোকেদের চুপ করিয়ে দিলেন। আচ্ছা, তোমরাই বলো তো, আজ যদি কেউ তোমাদের জায়গা বাড়ি জোর করে দখল নিতে চায়, তোমরা তাকে ছেড়ে দেবে? মেনে নিয়ে চলে যাবে এখান থেকে? এতদিন ধরে এখানে আছি, তারাও আছে। কোথায়? এর আগে তো তারা আমাদের কোনো ডিস্টার্ব করেনি, আজ কেন করছে? কারণ আমরা তাদের ডিস্টার্ব করছি। এসব ভাবার দরকার আছে। তাদের চোখে দেখতে পাই না বলে, তাদের কাছে জায়গা জমির কোনো শংসাপত্র নেই বলে সবটা তো অস্বীকার করা যায় না। তারাও যেন ভালো থাকে, আমরাও যেন ভালো থাকি। ওদের শান্তিতে কোনো রকম বাঁধ সাধতে চাই না, না হলে ওপরে গিয়ে আমাকেও তো জবাব দিতে হবে। হুজুর, আপনি বরং একটা কাজ করুন,
ওনাদের থেকে জিজ্ঞেস করে আমাদের জানান যে ওনাদের সীমানা কতটা, কতখানি ওনাদের জমি, কতটা ছেড়ে দিয়ে বাড়ি বানালে ওনাদের কোনো অসুবিধে হবে না। সেই জমি ছেড়েই আমরা বাড়ি বানাবো। যদি বলেন পুরোটা ছাড়তে, তাতেও রাজি। আমার মনে আছে মৌলভী সাহেব তখন বলেছিলেন, বাহ, এই হলো প্রকৃত মালিকের মতো কথা, দেখবে এতে তোমাদের ভালোই হবে। ওর সঙ্গে আমি কথা বলে বুঝেছি সে অকৃতজ্ঞ নয়। তো তখনকার মতো মৌলভী সাহেব চলে গেলেন। সারাটা দিন কাটল। রাতে উনি আবারও এলেন, আবারও আমাদেরকে নিয়ে গেলেন ওই জায়গায়। তারপর আমাদেরকে এক জায়গায় দাঁড়াতে বলে উনি গিয়ে আবার তাকে ডাকলেন। পুনরায় সে হাজির হলো, উঠে এলো ওই জল থেকে। মৌলভী সাহেব তখন মালিকের সিদ্ধান্তের কথা তাকে জানালেন। সেদিনও অনেকক্ষণ তাদের মধ্যে কথা হলো। সেই জিন তখন আঙুল দিয়ে তার সীমানা তাকে দেখিয়ে দিল। মৌলভী সাহেব তারপরও তাকে জিজ্ঞেস করেছিলেন, এতখানি জায়গা ছেড়ে দিয়ে বাড়ি বানালে তোমাদের কোনো অসুবিধে নেই তো? জিন বলল, না, কোনো অসুবিধে নেই। তারপর মৌলভী সাহেব মালিককে ডেকে জায়গাটা বুঝিয়ে দিলেন। কি অপূর্ব একটা দৃশ্য ভাবো, এক ধারে লৌকিক আর এক ধারে অলৌকিক। মৌলভী সাহেব মাঝখানে মধ্যস্থতা করছেন, পাশাপাশি দুজনেই, মাঝখানে শুধু একটা অদৃশ্য সীমা রেখা, যেটা পার করা যাবে না, করলেই অনর্থ ঘটে যাবে। যে যার সীমানায় নিজের মতো থাকবে, সুখে শান্তিতে। তো সবকিছু বুঝিয়ে দিয়ে সমস্যা মিটমাট করে মৌলভী সাহেব চলে গেলেন। যেভাবে এক রাতের মধ্যে ওই জমিটা জলে ভরে গিয়েছিল, সেইভাবেই আবার এক রাতের মধ্যেই সব জল নেমেও গেল। আবারও কাজ শুরু হলো। কিন্তু এবার আর কোনো সমস্যা নেই, নির্বিঘ্নেই পুরো বাড়ির কাজ সম্পন্ন হলো। বলা বাহুল্য, এরপর এত তাড়াতাড়ি বাড়িটা তৈরি হয়েছিল সেটাও অবিশ্বাস্য। হতে পারে আড়াল থেকে সেই জিনই হয়তো সাহায্য করেছিল। কারণ সেই মৌলভী সাহেব একটা কথা বলেছিলেন, মনে নেই, যে সে অকৃতজ্ঞ নয়। এত সহজে মালিক তাদের জমি ছেড়ে দিলেন, সেও কি কিছু দেবে না? সত্যি সত্যি এরপর থেকে দুই পরিবারের মধ্যে বেশ ভালো একটা মেলবন্ধন হয়ে গিয়েছিল। এনাদের বাড়িতে যদি কখনো কোনো ভালো মন্দ মিষ্টান্ন রান্না হতো, ওখানে গিয়ে দিয়ে আসতেন। উল্টো দিক থেকে আবার ওখান থেকেও অনেক রকম জিনিস আসতো। ভোরবেলায় দরজা খুললে মাঝে মাঝেই দেখতাম ভালো ভালো সব জিনিস রাখা দুয়ারে, কত রকমারি খাবার। আমরা সবাই বুঝতে পারতাম যে ওনারাই রেখে গিয়েছেন। আবার যদি কখনো মালিকের বাড়িতে কোনো অনুষ্ঠান হতো, মালিক নিজে ওই জমিতে গিয়ে ওনাদের নিমন্ত্রণ করে আসতেন। জিন হলেও তো প্রতিবেশী বলে কথা। অনেক বছর তো ছিলাম, দেখেছি। আর সব থেকে আশ্চর্যের, যে নিমন্ত্রণ রক্ষা করতে তারা আসতেন। সবাই যখন খাওয়া দাওয়া করে চলে যেত, তারপর ওনারা আসতেন। বড় বড় নাম করা মিষ্টির দোকান থেকে মালিক নিজে গিয়ে ভালো ভালো দেখে মিষ্টি নিয়ে আসতেন। টেবিলে প্লেটের উপরে সাজিয়ে রাখতেন, জল দিতেন। চোখে দেখা যেত না, কিন্তু বোঝা যেত ওনারা এসেছেন, ওই ঘরে বসে খাচ্ছেন, আওয়াজ পাওয়া যেত। তারপর যখন চলে যেতেন, আমরা সবাই গিয়ে দেখতাম প্লেট সব পরিষ্কার, কিচ্ছু নেই। টেবিলের উপরে শুধু দামি অমূল্য কিছু একটা গিফট রাখা।
তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। কি বলবো, ভয়ের নয়, দুঃখের নয়, তবুও যেন মনটা ওই জমিটার মধ্যে পুরো জলে ভরে গেল। সানিয়াদি, তোমাকে হাত জোর করে নমস্কার এত দারুণ দারুণ ঘটনা অলৌকিকে উপহার দেওয়ার জন্য। আর বন্ধুরা, আজ তোমাদের বলবো না যে ঘটনাটা কেমন লেগেছে, তোমরা কমেন্ট করে জানাও। আমি জানি ঘটনাটা তোমাদের প্রত্যেকেরই মন ছুঁয়ে গেছে, তাই শেয়ার করে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দাও। ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নাও, যাতে এমন আরও দুর্দান্ত ঘটনা আমাদের হাতে আসতে পারে। আর এমন ঘটনা যদি তোমাদেরও জানা থাকে বন্ধুরা, তোমরা এখানে শেয়ার করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে বলতে পারো তোমাদের জানা ঘটনা, তোমাদের অভিজ্ঞতা। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে অন্তর্শী লিখেছে, ধন্যবাদ দাদা আমার ঘটনাটি শ্রোতাদের শোনানোর জন্য, খুব ভালো লাগলো। সোমাকুণ্ডু লিখেছে, দাদা কি বলবো, তোমার বলা ঘটনাগুলো দারুণ লাগে, তুমি আমার কমেন্ট পড়েছ, শুনে ভালো লাগলো। দামিনী পাল লিখেছে, প্রথম ঘটনাটা সেই কালো জাদুর ঘটনার মতো বিভিন্ন ঘটনার সমন্বয়ক, বেশ সুন্দর। দ্বিতীয় ঘটনাটা অপূর্ব সুন্দর একটি ঘটনা। পূজা দাস লিখেছে, খুব সুন্দর হয়েছে দাদা, এক কথায় অসাধারণ। অজন্তা হরি লিখেছেন, দুটো ঘটনাই দুর্দান্ত, খুব খুব ভালো লাগলো। এছাড়াও আরও কমেন্ট করেছ স্বপ্না বাজাল, বর্ষা চ্যাটার্জি, অন্বেষা, মৌমিতা মণ্ডল, অঙ্কুশ মালিক, অর্কপ্রভ নস্কর, কৃষ্ণা হালদার, মৌসুমী মুখার্জি, শিউলি বিকাশ, অমিতা জেঠিমা, মায়াদি, অক্ষয় অধিকারী, জ্যোতি দে, চন্দন চ্যাটার্জি, চন্দন, সৌরভ রয়, অভি স্টুডিও, রূপসী গাঙ্গুলি, সুদেশা সিংহা রয়, গীতাদি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।